ভাই ময়ঙ্ক, আমার মনে হচ্ছে যে আমরা রাস্তা ভুল করে আগে বেরিয়ে যাইনি তো। আরে ভাই রাজ, দেখ তোকে তো আমি প্রথমেই বলেছিলাম কল করে জেনে নে, আর তুই আমার কথা শুনিসই বা কোথায়? আরে আই এম ভেরি শিওর রোহিতের বাড়ির রাস্তা এটাই, আমি আগে এসেছি একবার। আরে আগে ডেড এন্ড রয়েছে, শুধু তো জঙ্গলই আর জঙ্গল দেখতে পাচ্ছি। এবার কি করব? তুই একটা কাজ কর, এই মোবাইলটা নে আর এর মধ্যে চেক কর যে জিপিএস এ এই জায়গাটার নাম কি দেখাচ্ছে। আরে রাজ, এটা তো দেখছি খেচপাল রোড। খেজপাল রোড? কিন্তু রোহিতের বাড়ি যাওয়ার সময় তো এই খেজপাল রোড আসতোই না। XZ001278 কালো রঙের গাড়ি, ভীষণভাবে ড্যামেজ হয়ে গেছে। মনে হচ্ছে কোনো বড় গাড়িতে ধাক্কা দিয়েছে। দুটো ছেলে খুব খারাপভাবে জখম হয়েছে, বাঁচার কোনো আশা দেখছি না। আমি ওদেরকে হসপিটাল নিয়ে যাবার চেষ্টা করছি। গাড়িটা তুলে নিয়ে যাও। এটা কি? না, এটা তো কারোর কঙ্কাল। এর মানে হলো ডিভাইডারের ভেতরে কারো লাশ ছিল। হ্যালো সিআইডি, কেউ ভাবতেই পারেনি হয়তো যে এখানে একটা অ্যাক্সিডেন্ট হবে আর এই ডিভাইডার থেকে একটা লাশ বেরোবে। মনে হচ্ছে বেশ অনেকদিন আগে এই লাশটাকে পুঁতেছিল এখানে, যেটা এখন কঙ্কাল হয়ে গেছে। স্যার, খুনি লাশটাকে এখানেই পোতার কথা ভাবলো কিভাবে? ও ভেবেছিল হয়তো যে কেউ এই ডিভাইডার তো ভাঙবে না আর কেউ এই কঙ্কালটাও পাবে না। একটা কাজ করো, তোমরা বেরিয়ে এসো, সরো দেখি। পিছন থেকে হাত দাও, সাবধানে সাবধানে। এই কঙ্কালটা কোনো মহিলার মনে হয়, আর এই যে পোশাক আছে এটাও কোনো মহিলার শাড়ি অথবা ওড়নার টুকরো মনে হয়। স্যার, এই কঙ্কালটা কোন মহিলার আর কে তাকে মেরেছিল এটা জানবো কি করে আমরা? ফ্রেডি, খুলির হাড় একদম ঠিকঠাক আছে, মুখটা আবার বানানো যেতে পারে। ঠিকই জানা যাবে যে এই মহিলা কে ছিল আর কে মেরেছে একে। স্যার, খুনি এই ওপেন এরিয়াতে লাশটাকে যে মেরে পুঁতে দিল, কেউ দেখতে পেল না কেন? এই ডিভাইডারটা যারা বানিয়েছিল সেই কন্ট্রাক্টর বা বিল্ডারের ব্যাপারে খোঁজ করতে হবে। তারাই বলতে পারবে যে এই লাশটা কে পুঁতে রেখেছিল এই জায়গায়। আরে তাড়াতাড়ি করো না ভাই, 2 মিনিটের কাজটা তোমরা 2 ঘন্টা লাগিয়ে দিচ্ছ। ঘরে যাবো, তারপর সবাই মিলে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার ম্যাচ বসে দেখবো। চলো চলো চলো, তাড়াতাড়ি করো, ফটাফট করো, ফটাফট, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, চলো চলো চলো। শোনো, এই যে ভাই, মালিককে এখানে, মালিককে এই বিল্ডিংটার। ফাইভ স্কোয়ার কনস্ট্রাকশন কোম্পানির মালিককে এখানে। আগে আমি, বলুন।
তেজপাল রোডে যে ডিভাইডারগুলো আছে সেগুলো আপনি বানিয়েছিলেন? আগে হ্যাঁ, কিন্তু আপনারা কে আর এরকম প্রশ্ন করছেন কেন? সিআইডি? দেখুন স্যার, আমরা কোনো ভুলভাল কাজ করিনি। ইনফ্যাক্ট ডিভাইডার বানানোর জন্য যে মেটেরিয়াল ইউজ করেছি সেটাও A1 কোয়ালিটির। সত্যি কথা বলছি, আমরা আজে বাজে কাজ করিনি। কোনো গাফিলতি করেননি আপনি? একটা মহিলার লাশ ডিভাইডারে পোতা আছে। মহিলার লাশ? স্যার এ কি কথা বলছেন আপনি? আগে হ্যাঁ, ওই মহিলাটার কঙ্কাল আমরা ওই ডিভাইডার থেকে পেয়েছি। আপনারা এভাবে আমার দিকে কেন তাকাচ্ছেন? আমি 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 কিচ্ছু করিনি। ইনিকে? ইনি একজন কন্ট্রাক্টর, ডিভাইডার বানানোর কন্ট্রাক্টর। আমি এনাকেই দিয়েছিলাম। দেখুন মানে আমি আমি কাউকে মারিনি, আমি কিছু করিনি। ডিভাইডার কবে বানানো হয়েছে? হ্যাঁ, ওই গত বছর 1 মে 2012 থেকে ওই 2রা জুন 2012-র মধ্যেই কাজটা হয়েছিল। 1 মে 2012 থেকে 2 জুন 2012 পর্যন্ত। হ্যাঁ স্যার, দেখুন স্যার, ওই সাইটে তো সবসময় কাজ চলে না, ওই লেবাররা থাকে। স্যার আমি যদি কিছু করে থাকতাম তো লেবাররা জানতো না। স্যার হতে পারে যে লেবারগুলো কিছু জানে এই ব্যাপারে। ডিভাইডার বানাতে যতগুলো মজুর কাজ করেছে তাদের নাম আর ঠিকানা চাই আমার। আমি দেখা করতে চাই। স্যার এটাই সেই জায়গা যেখানে আমরা কঙ্কাল পেয়েছি। আমার মনে হচ্ছে খুনি ওকে অন্য জায়গায় মেরে লাশটাকে লুকোনোর জন্য ওখানে নিয়ে আসে আর ডিভাইডারের নিচে পুঁতে দেয়। হ্যাঁ, আর ওই সময় খেজপাল রোডে ডিভাইডারের কাজ চলছিল, যেটা খুনি খুব ভালো করে জানতো। ব্যাস, আর ওটার সুবিধা নিয়েই ও ওই লাশটাকে ওখানে পুঁতে দিয়েছে। আর স্যার এই কাজটা একজনের তো হতে পারে না, আরো লোকও জড়িয়ে আছে এর মধ্যে। হ্যাঁ হতে পারে, কিন্তু এত কিছু হলো কিন্তু কেউ কিছুই দেখলো না। স্যার যেই কঙ্কালটা আমরা এখানে পেয়েছিলাম খেজপাল রোডে, এই রাস্তাটা আগে গিয়ে দুভাগে ভাগ হয়ে যায়। একটা রোড যায় এই ম্যারেজ হলের দিকে, আর দ্বিতীয় রাস্তাটা আসে এখানে জঙ্গলের দিকে। স্যার জঙ্গলের দিকটায় খুনি লাশটাকে জঙ্গলে কেন লুকোলো না? ওখানে তো খুব সহজেই ব্যাপারটা ঘটাতে পারতো। হ্যাঁ অভিজিৎ, কখনো কখনো জঙ্গলেও কাজ হয় গাছপালা কাটার জন্য। হতে পারে ওই সময় কোনো কাজ চলছিল, এই জন্য খুনির সাহসী হয়নি। স্যার হ্যাঁ, 1 মে 2012 থেকে 2 জুন 2012 অবধি 9 জন মহিলা যে মিসিং হয়েছে তার রিপোর্ট করা হয়েছে। ঠিক আছে তো। স্যার তার মধ্যে 6 জন মহিলাকে খুঁজে বার করা হয়েছে। 2 জন মারা গেছে, একজনকে খুঁজে তো পাওয়া গেছে কিন্তু সে বাড়ি ফিরে যেতে চায় না। তার মানে হলো এই মেয়েটির মিসিং রিপোর্ট নিয়ে কোনো মুভ করা হয়নি। কেন কেন অ্যাভয়েড করা হয়েছে? স্যার হতে পারে যে এর পরিবারে কেউ নেই। হতে পারে সচিন, হতে পারে, কিন্তু সচিন আরো অনেক কিছু ঘটনা করতে পারে। একটা কাজ করি আমরা, ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে খবর নাও 1 জুন 2012 আর 2 জুন 2012-র মাঝখানে ওই জঙ্গলে কিছু কাজ চলছিল কিনা। আর ওই কন্ট্রাক্টর বসন্ত আর ভুবন, এরা দুজনে যে ডিভাইডারে কাজ করার জন্য যে শ্রমিকদের নাম লিখিয়েছিল না, ওই সব শ্রমিকদের ব্যুরোতে ডেকে নাও। চিন্তা করে কি হবে জিতুর বাবা? চিন্তা হবে না, ওর স্কুলের ফিস দিতে হবে। আচ্ছা এটা বলো, এখনো পর্যন্ত কতটা জমেছে? কত জমাবো? মাত্র 1500 টাকা বাঁচাতে পেরেছি আমি। দেশের বাড়িতে টাকা না পাঠাতে পারলে বাবা মা খুব বিপদে পড়ে যাবে। তুমি চিন্তা করো না, যতটা আছে যেরকম আছে আমরা মিলেমিশে দিন যাপন করে নেবো। এখন আবার কি বেল বাজাচ্ছে? দেখো তো, খুলে দাও। বৌদি নমস্কার। নমস্কার, আসুন। হ্যাঁ বৌদি। আরে সোহন, কি ব্যাপার বল? ভালো আছি ভাই। দৈনিক আমার একটা ছোট্ট কাজ করে দিবি? দেখ ভাই, না করিস না কিন্তু, আমি তোর উপকার না কোনোদিন ভুলবো না। আরে বাবা ঘাবড়াচ্ছিস কেন? ব্যাপারটা কি বল? এই তুমি চিন্টুকে একটু দেখো,
আগে বসে এখানে। দেখ, বসার সময় নেই আমার। আমি না কিছু দিনের জন্য, মানে কিছু সপ্তাহের জন্য বাড়িতে যাচ্ছি। তুই আমার এই ব্রিফ কেসটা তোর কাছে সামলে কিছু দিনের জন্য রাখতে পারবি? আরে বাবা রাখবো, এর মধ্যে কি আছে? কি ঘরোয়া জিনিসপত্র আছে। এইটা কোনো ফেঁসে যাবার ব্যাপার নয় তো? কি সব কথা বলছিস ভাই? তুই আমার বন্ধু হোস, তুই আমাকে ভরসা করিস না? আরে না না ভাই, আমি তোকে পুরোপুরি ভরসা করি, কিন্তু তুই কোনো সমস্যায় পড়িসনি তো? না না ভাই, এমন কোনো কথা নয়। তুই শুধু এটা রাখ, আমি যেই ফিরবো তোকে আমি ফোন করব। ঠিক আছে ভাই, এবার আমি আচ্ছা, চললাম। ঠিক আছে, সাবধানে যাস। এই ব্রিফকেসটা কার? ওটা সোহনের, ও আমাকে দিয়ে গেল। ওকে হঠাৎই গ্রামে যেতে হচ্ছে, ও যখন গ্রাম থেকে ফিরবে আবার এটা নিয়ে যাবে। আচ্ছা, এখন আবার কে ফোন করলো? হ্যালো, হ্যাঁ আমি বলছি। কি? বলো, খেজপাল রোডে যে নতুন ডিভাইডার তৈরি হয়েছিল ওখানকার কাজ কতদিন ধরে চলছে? 1 মাস। 1 মাস? কিন্তু স্যার, আমরা কিন্তু কাউকে খুন করিনি, আমরা খুনি নই, শ্রমিক। বসন্ত বাবু, আপনি কিছু বলুন না। এতে আমার কি বলার আছে? ডিভাইডারের নিচে লাশ পাওয়া গেছে, সিআইডি তো জিজ্ঞেস করবেই। দেখুন স্যার, আমাদের একসাথে 3-4টে সাইটে কাজকর্ম চলতে থাকে। আমাদের আড়ালে ওরা কি করছে না করছে আমরা কি করে জানবো? হ্যাঁ, কিন্তু এদের মধ্যেই কারোর জানা আছে, সেই ওই লাশটা এখানে পুঁতেছে ওই ডিভাইডারের তলায়। না স্যার, এ কাজ আমরা করিনি, এ কাজ অন্য কেউ করেছে স্যার। কোনো অন্য লোকের কাজ? তাহলে তোমরা ওই অপরাধীকে দেখতে কেন পেলে না? তোমাদের সবার নজর এড়িয়ে লোকটা একটা লাশ পুঁতে দিল, আর কেউ কিচ্ছু জানতে পারলে না? আচ্ছা, শুধু এইটা বলুন যে আপনাদের মধ্যে কেউ কোনো এমন একজন লোককে ডিভাইডারের আশেপাশে ঘুরতে দেখেছেন যাকে আপনাদের সন্দেহ হয়? না স্যার, আমরা 1 মাসে পুরো ডিভাইডারটা তৈরি করে দিয়েছিলাম, এরকম লোককে দেখিনি। কেউ কিচ্ছু দেখেনি, কারোর কিচ্ছু জানা নেই। ঠিক আছে, সবাই যেতে পারো, কিন্তু মনে রেখো যদি দরকার পড়ে আবার আসতে হবে। স্যার। স্যার, আপনি এদের যেতে কেন দিলেন? আমাকে একটা সুযোগ দিলে না, আমি এরকম করে ওদের মুখ থেকে সব বার করে নিতাম। পঙ্কজ, তুমি চান্স পাবে, এখন শান্ত হয়ে যাও। হ্যাঁ পূরবী? স্যার, ওই দৈনিক নামের শ্রমিককে একটু বেশি চিন্তিত লাগছে। দৈনিক? স্যার, চেহারাটা দেখে কিন্তু তাই মনে হচ্ছিল কিছু লুকোচ্ছে। হ্যাঁ অভিজিৎ, আমারও একটু গোলমাল লাগছে ওকে। এই সব লোকের ওপর নজর রাখো, ওই কন্ট্রাক্টরও আর ওই শ্রমিকদেরও, বিশেষ করে ওই দৈনিক। কি হলো সালুকে, এখন পর্যন্ত কিছু জানতে পারলে? আরে ভাই কি বলি বলো তো, একে লাস্ট আমার পেছু ছাড়ছে না, তোমরা আবার কঙ্কালটা নিয়ে হাজির করলে, মাথা খারাপ করে দিচ্ছ আমার। আরে ডক্টর সালুকে একটু রেস্ট নিয়ে নিন, কেন এত কষ্ট দিচ্ছেন মাথাটাকে? ডক্টর সারিকা আছে তো, উনি করে নেবেন। কি সারিকা? অভিজিৎ ভাই, হ্যাঁ, সারিকা আর আমি দুজনে মিলে মাথা খাটিয়েছি, তবে একটা সিদ্ধান্তে ও পৌঁছেছি। তাহলে বলে দাও না, কি জানতে পেরেছো তোমরা? ব্যাপারটা হচ্ছে কি বস, এই মৃত লোকটির বয়স 25 থেকে 30 বছরের মধ্যে হবে। 25 থেকে 30 বছরের মধ্যে? আচ্ছা, আর মৃত্যুটা হলো কিভাবে? এর মৃত্যু হয়েছে ঘাড় ভেঙে দেওয়ার কারণে। ঘাড় ভেঙে দেওয়ার কারণে? হ্যাঁ বস, এই দেখো, এর ঘাড়ের হাড়ের মধ্যে ভাঁজ পড়ে গেছে। যখনই খুনির ঘাড়টা মটকেছে, এর হাড়টা ফেটে গেছে। শুধু তাই নয়, এরপর কোনো ধারালো জিনিস দিয়ে এর ঘাড়ের ওপর আঘাত করা হয়েছে। ঘাড় মটকানোর পর তারপর আবার ছুরি দিয়ে আঘাত করেছে? খুনির মাথার মধ্যে এসব কি ঘুরছিল? হতে পারে খুনি চাইছিল যে ও কোনোভাবেই যেন বাঁচতে না পারে, এই জন্য ও আরো একবার চেষ্টা করেছিল। একবার নয় বস, খুনি বারবার এর গলার ওপর আঘাত করেছে, আর তারপর এর গলাটাও কেটে দিয়েছে। এতটা নিষ্ঠুর? এই দেখো, আঘাতের কারণে এইখানটার ফেটে গেছে, স্বর নালী ফেটে গেছে। তা সত্ত্বেও এই মেয়েটি নিজেকে বাঁচানোর জন্য সম্পূর্ণ চেষ্টা করেছিল। গলা কাটার পর খুনি এর গলাটাকে বিচ্ছিরিভাবে খামচি করেছে। ঠিক সেই কারণে এর গলার নলির মধ্যে আমি খুনির হাতের আঙুলের নখ পেয়েছি। তাহলে অভিজিৎ, হয়তো খুনির হাতের আঙ্গুলে এই নখটা নেই। ডক্টর, এই নখ পুরুষ না স্ত্রীলোকের? ডিএনএ টেস্ট করেছিলাম, জানা গেছে যে এটা
পুরুষের নখ। স্যার এটা লুটপাটের কোনো কেস নয় তো? কোনো জুয়েলারি বা কিছু ছিনতাই করেছে আর ওই ছিনতাইয়ের সময় নখটা ফেঁসে গেছে? হ্যাঁ, এর মৃত্যুটা কবে হয়েছে ডক্টর? 7 থেকে 8 মাস আগে হয়েছে। 7 থেকে 8 মাস আগে? হুম। তাহলে শালুকের একটা স্কেচ বানিয়ে দাও। স্কেচ তৈরি করেছি বস। করিয়েছো? তাহলে দেখাও। এসো দেখাচ্ছি। স্যার, হ্যাঁ, স্যার এই কঙ্কালের থেকে যে কাপড়টা পাওয়া গেছে এটা খুব দামি একটা সিল্কের শাড়ি। এই দেখুন। দামি সিল্ক? হ্যাঁ স্যার, পাটোলা সিল্ক। আর এর উপর যে সেলাই করা হয়েছে সেটা মেশিনে নয় বরং হাতে করা হয়েছে। আচ্ছা, স্যার পাটোলা সিল্কের ওপর হাতের এই কাজ, এটা তো মনে হচ্ছে গুজরাটের কোনো জেলার। তাহলে এক কাজ করো অভিজিৎ, গুজরাটে পাটনে যাও, খোঁজ নাও এই ধরনের সেলাই কোন কারখানায় হয়, আর সেখানে গিয়ে এই মেয়েটির ফটোও দেখাও। হয়তো এই মেয়েটির ব্যাপারে অনেক কিছু আমরা জানতে পারবো। স্যার, খেজপাল রোডে যদি কোনো মার্ডার হয়ে থাকে তার সাথে আমাদের কি সম্পর্ক? জানি না, সিআইডির ব্যাপার, তদন্ত চলছে, বলতে তো হবেই। 1 মে 2012 থেকে 2 জুন 2012 পর্যন্ত রিপোর্ট রেডি? হ্যাঁ স্যার, রেডি আছে। ভেরি গুড। নমস্কার স্যার, আমার নাম অময় আর ইনি আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট মিস্টার চন্দন। হ্যালো অফিসার। হ্যালো। নমস্কার স্যার। নমস্কার। দেখুন, এটা আমাদের খুঁজে বার করতে হবে যে 1 মে 2012 থেকে 2 জুন 2012-র মধ্যে এই জঙ্গলের মধ্যে আপনাদের কোনো কাজ চলছিল? হ্যাঁ, কাজ তো চলছিল, কিন্তু কেন স্যার? সেই সময় একজন মহিলার খুন হয়ে যায়, আর খুনি ওই মহিলার লাশ খেজপাল রোডের ডিভাইডারের তলায় পুঁতে দেয়। তাই আমরা এটা জানতে চাইছি যে সেই সময় জঙ্গলের মধ্যে কোনো অপরিচিত ব্যক্তিকে আসা যাওয়া করতে দেখেছেন? দেখুন, এমনিতে তো আমরা সন্ধ্যে 6টা অবধি কাজ করি, কিন্তু একবার আমাদের ওয়ার্কাররা রাত্রি 1:30টা পর্যন্ত কাজ করেছিল। সেদিন কত তারিখ ছিল? খুব সম্ভব 1 জুন ছিল, আর আমরা ওই রাতে সমস্ত গাছের মার্কিং করছিলাম। ওই দিন রাতে এখানে এমন কোনো লোককে দেখেছিলেন ঘোরাঘুরি করতে যার ওপর সন্দেহ হয়? হ্যাঁ স্যার, মনে পড়েছে, আমি দেখেছি একটা লোককে। আপনি দেখেছেন? স্যার, সেই রাতে আমি মরতে মরতে বেঁচেছিলাম। কেন? এরকম কি হয়েছিল? স্যার, সেই রাতে আমি আমার শ্রমিকদের সাথে জঙ্গলেই ছিলাম। সব গাছগুলোর মার্কিং যখন শেষ আর আমরা ওখান থেকে বেরোবো বলে গোছাচ্ছিলাম, হঠাৎ করে একটা জোরে গাড়ি এলো আর আমায় ধাক্কা মারলো। আমি ওঠার আগে গাড়িটা রিভার্স করে চলে গেল আর আমার বাদিক থেকে খুব স্পিডে চলে গেল, আর ওরা গাড়িটা নিয়ে পালিয়ে গেল। কটা সময় এটা হয়েছিল? মনে হয় 9টা, 9:30টার মধ্যে। মানে ওটা খুনিই ছিল, এখানে লাশটা রাখতে এসেছিল, জঙ্গলে কাজ করতে দেখে ফিরে চলে যায়, আর খেজপাল রোডের ডিভাইডারে লাশটাকে পুঁতে দেয়। এই ডিভাইডারের শ্রমিকরা নিশ্চয়ই কিছু লুকোচ্ছে। স্যার, স্যার চেতনের ব্যবহার একদম ঠিক ছিল। দেখে মনে হচ্ছে না ওখানে ভুল কাজ করবে। স্যার, এদিকেও সব ঠিক আছে।
কোনো মজুরের ব্যবহারে কোনো পরিবর্তন পেলে না? হ্যাঁ স্যার, যেমন করে ওরা আগে কাজে যেত এখনো ঠিক একইভাবে কাজে যাচ্ছে। দেখে তো মনে হচ্ছে না কোনো ব্যাপারের কোনো টেনশন আছে। টেনশন করছে না তার কারণ ওরা কোনো অন্যায় কাজ করেনি, কিন্তু এই যে দৈনিক, এর ব্যবহারটা একটু গড়বড়ে মনে হচ্ছে। আমি কতবার বারণ করেছি, এই সুহান লোকটা একদম ভালো নয়, আর তুমি আমার কথাটাই শোনো না, ঠেলে দিল না আমাদের বিপদের মুখে। তুমি চিন্তা করো না, আমি সমস্যা থেকে বেরোনোর একটা রাস্তা ভেবেছি। কিন্তু তুমি এই বিফ কেসটা নিয়ে কোথায় যাচ্ছ? আচ্ছা আচ্ছা, তুমি সিআইডি কে দিতে যাচ্ছ না তো? এই রকম ভুল করো না, তুমি যদি নিয়ে যাও তাহলে তুমি ফেসে যাবে। তুমি কি আমাকে পাগল ভেবেছো? শুটকেসটা আমি সিআইডি কে দিয়ে দেবো? ব্রিফকেসটার সাথে নিয়ে এত ঘাবড়ে আছে কেন? কি আছে ব্রিফকেসের মধ্যে? স্যার, যখন ব্যুরোতে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল তখনও দৈনিককে সব থেকে বেশি চিন্তিত লাগছিল। আরে কিন্তু তুমি কোথায় যাচ্ছ সেটা তো বলে যাও। এসে বলছি। আরে এই খাবারটা তো নিয়ে যাও। স্যার, আমার তো মনে হয় যে ও কঙ্কালের ব্যাপারে নিশ্চয়ই কিছু জানে। হতে পারে সচিন, চলো গিয়ে দেখি একবার যে যাচ্ছেটা কোথায়। মালিক কোথায় এখানকার? এক্সকিউজ মি, আপনি এখানকার মালিক? আগে হ্যাঁ স্যার। এই ডিজাইনটা দেখে বলতে পারবেন এটা আপনার এখানে তৈরি কিনা? স্যার, ডিজাইনের ব্যাপারে আমি বলতে পারছি না, এই ধরনের মেটেরিয়াল অবশ্য আমরাই শুধু ইউজ করি। আচ্ছা, আপনি এটা দেখে বলুন তো। আগে স্যার, এটা আমাদের এখানকারই ডিজাইন, আর গত বছর এরকম ডিজাইনেরই আমরা দুটো শাড়ি বানিয়েছিলাম। এই শাড়ি দুটো কার জন্য তৈরি করেছিলেন আপনারা? কিন্তু আপনারা কে আর এরকম প্রশ্ন করছেন কেন? আমরা সিআইডি। দেখুন, ঘাবড়াবেন না, একটা কেসের জন্য আমরা এখানে এসেছি তদন্ত করতে। আমরা একজন মহিলার কঙ্কাল পেয়েছি, আর ওই কঙ্কালের উপরে শাড়ির টুকরো ছিল। তো আপনি প্লিজ একটু বলবেন কাকে বেঁচেছিলেন শাড়িগুলো? স্যার 2 মিনিট। স্যার, এই যে এই দুজন আছে, একজন জিগ্নেশ বাবু, উনি বিশাল বড় বিজনেসম্যান। উনি ওনার স্ত্রীর জন্য অর্ডার দিয়েছিলেন 1 জানুয়ারি 2012-তে। আর দ্বিতীয়টা? দ্বিতীয়জন তানিয়া দেবী, উনি মুম্বাইয়ের। এনাকে আমরা ডেলিভারি দিয়েছিলাম 25 মে 2012 স্যার। তানিয়া দেবী মুম্বাই থেকে? ইনি আমাদের বহুদিনের পুরনো কাস্টমার স্যার। আমার মনে হয় ওনার বিয়ে হয়ে গেছে আর উনি বিদেশে চলে গিয়েছেন স্যার। ওনার বিয়ে কবে হওয়ার কথা ছিল? 1 জুন 2012 স্যার। আচ্ছা, উনি কি এই ভদ্রমহিলা? হ্যাঁ স্যার, ইনি তো। এই তানিয়া দেবীর অ্যাড্রেস আর ফোন নাম্বার নিশ্চয়ই আপনার কাছে আছে। বাবু দৈনিক, কেন এমন কাজ করছো? হ্যাঁ, এমনিতেই সোনার দাম খুব চড়ে গেছে, আর তুমি সোনা পুঁতে রাখতে চাইছো? কই না তো স্যার, আমি তো শুধু পুঁতে দেওয়ার তো এর পুরনো অভ্যাস স্যার। এর আগে ওই মহিলাকে মেরে ওই ডিভাইডারে পুঁতে দিয়েছিল, আর এখন এখানে এই সোনা পুঁতছে। হ্যাঁ না না স্যার, আমি কাউকে পুঁতিনি স্যার। আপনি আমাকে দোষারোপ করছেন স্যার। আমরা অন্যায় দোষ দিচ্ছি, আর যেটা আমরা দেখলাম সেটা সব মিথ্যে। হ্যাঁ, আমি কিচ্ছু করিনি স্যার, আমি সত্যি কিছু করিনি স্যার। স্যার আমি কিচ্ছু করিনি স্যার। স্যার, তানিয়াকে চেনো তুমি? আমি সত্যি জানি না স্যার তানিয়া কে ছিল। স্যার, এতে খুবই দামি পাথর লাগানো রয়েছে, কোনো বিয়ের কোণের মনে হচ্ছে। বল দৈনিক, কার গয়না এগুলো? স্যার আমি সত্যি জানি না স্যার। তাহলে নিশ্চয়ই তুই চুরি করেছিস অথবা খুন না করেছিস। স্যার, আমি সত্যি করিনি স্যার। আমি কাউকে মারিনি স্যার, আমি কিচ্ছু করিনি স্যার। আমি শুধু নিজেকে বাঁচাতে চাইছিলাম স্যার।
বাঁচাতে চাইছিলিস কাদের থেকে? আপনাদের থেকে স্যার। ও আমাকে একদম ফাঁসিয়ে দিয়েছে স্যার, দিব্যি দিয়ে বলছে স্যার এই ব্রিফকেসটা আমার নয় স্যার, কার তাহলে? শহরের ম্যাডাম। ও আমাকে ব্রিফকেসটা রাখতে দিয়েছিল স্যার। আমি সেই সময় কিছু জানতাম না স্যার যে এর মধ্যে কি আছে। কার কথা বলছিস? আমার বন্ধু বলেছিল দুদিনের জন্য গ্রামে যাচ্ছে, 30 থেকে 1 জুন। সেই দুদিন আমি ওই ডিভাইডারের কনস্ট্রাকশনের কাজ করেছিলাম। যখন ও ফিরে এলো ওর হাবভাব অন্যরকম ছিল। ওকে আমি অনেক জিজ্ঞাসা করার চেষ্টা করেছি, ও আমাকে কিচ্ছু বলেনি স্যার। এই ব্রিফকেসটা সোহন তোমাকে কবে দিল? স্যার সেই দিনই যেদিন আপনারা আমাদের সিআইডি ব্যুরোতে ডেকে পাঠিয়েছিলেন। আমি খুব ভয় পেয়েছিলাম স্যার, সেই জন্য আমি ভয় পেয়ে ব্রিফকেসটা ভেঙে ফেলেছিলাম আর স্যার। যখন তুমি জানতে পারলে যে কিছু না বলে তোমার বন্ধু তোমাকে এই দামি গয়নাগুলো রাখতে দিয়েছে, তো তোমার সন্দেহ হয় ওর উপর। হ্যাঁ স্যার। তো এই তোমার বন্ধু কোথায়? স্যার আমাকে বলে গিয়েছিল যে ও গ্রামে যাচ্ছে স্যার, মঙ্গলি স্যার। স্যার তার মানে তানিয়ার খুনের পিছনে সোহনের হাত আছে? অবশ্যই সোহনেরই হাত আছে, আর তাই ও গ্রামে পালিয়েছে। মঙ্গলিতে গিয়ে খোঁজ করতে হবে, আর একে অ্যারেস্ট করে নাও। দেখো লাইটের সুইচ কোথায়? ঘরটা তো বেশ সুন্দর করে সাজানো দেখছি, যেভাবে বিয়েতে সাজানো হয়, কিন্তু ফুলগুলো বাসি হয়ে গেছে। স্যার মনে হচ্ছে এই সমস্ত ব্যবস্থা তানিয়ার বিয়ের জন্য করা হয়েছিল। স্যার 1 জুন 2012 পর মনে হয় না কেউ এই বাড়িতে এসেছে। বিয়ের দিনই বেচারির খুন হয়ে গেছিল নাকি? কিন্তু স্যার তানিয়ার গায়েব হওয়ার রিপোর্ট কেউ লেখায়নি কেন? প্রতিবেশীরা বলছিল ও এখানে একা থাকতো। মনে হয় ওর ফ্যামিলিতেও কেউ নেই স্যার। বাড়িটা খুব ভালো করে চেক করো, দেখো কাজের কোনো জিনিস পাওয়া যায় কিনা। স্যার তানিয়া? স্যার কিছু পেলে নাকি? হ্যাঁ স্যার, তানিয়ার বিয়ের কার্ড। তানিয়া ওয়েডস মানিক, 1 জুন 2012, শুভাঙ্গী ব্যাংকুয়েট হল, খেজপাল রোড। স্যার তার মানে আপনার সন্দেহ সত্যি হয়েছে। তানিয়া ম্যারেজ হলে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল, কিন্তু রাস্তায় কেউ ওকে খুন করেছে। তানিয়া ওয়েডস মানিক। এই মানিককে ব্যুরোতে ডাকো, সেই বলবে 1 জুন 2012 কি হয়েছিল তানিয়ার সঙ্গে। এই যে শোনো ভাই। হ্যাঁ বলুন। আচ্ছা এই সোহন কোথায় থাকে? কে সোহন? আরে ওই সোহন যে দুদিন আগেই মুম্বাই থেকে এখানে এসেছে। আচ্ছা আচ্ছা, ওই সোহন। স্যার আপনারা মনে হয় জানেন না, কি? ও মুম্বাই থেকে ফেরার পরেই তো অসুস্থ হয়ে পড়েছে। কে আছে ওর কাছে? ওই ওর বোন কীর্তি থাকে ওর সাথে, ওই ওর দেখাশোনা করে। কোথায় থাকে ওরা? আগে বলুন কার সঙ্গে দেখা করতে চান? আপনি কি কীর্তি, সোহনের বোন? হ্যাঁ। আমরা সিআইডি থেকে আসছি, সোহনের সাথে দেখা করতে চাই। সিআইডি? দেখুন, ভয় পাওয়ার কিছু হয়নি। আমরা ওনার সঙ্গে কিছু দরকারি কথা বলতে চাই। আসুন। দাদা, ওনারা সিআইডি থেকে এসেছেন, তোমার সাথে কথা বলতে চান। আপনারা দাদাকে কি জিজ্ঞাসা করতে চান? আসলে দাদা ঠিকমতো বলতেও পারবেন না। কি কি হয়েছে? গ্রামের ডাক্তারবাবু বলেছেন যে দাদাকে কোনো বিষাক্ত পোকা কামড়েছে। কবে হয়েছে এসব? সেদিনই, যেদিন দাদা শহর থেকে এখানে ফিরে এসেছিল। এখানে এসেই দাদা খেতে কারোর সঙ্গে দেখা করতে যান, আর ফেরার পরেই খুব জ্বর আসে দাদার। ব্যাস তখন থেকেই দাদা না কথা বলতে পারছে, না হাঁটতে পারছে। আর গ্রামের ডাক্তার বলেছে যে
দাদা আর কখনো কথা বলতে পারবে না। স্যার কিন্তু আমার দাদা কি করেছে? আসলে উনি 1 জুন 2012 রাতে খেজপাল রোডে তানিয়াকে খুন করতে কাউকে সাহায্য করেছিলেন। কখনো কোনো লোকের ব্যাপারে বলেছেন কি উনি আপনাকে? না স্যার, দাদা তো কিচ্ছু বলেনি। শুধু দাদার মুখে চোখে একটা অদ্ভুত ভয় দেখতে পাই আমি। কি স্যার এ নিজের নিজের বোনের দিকে ইশারা করছে। কীর্তি? কীর্তি কিছু করেছে? দেখুন সোহন, কি বলতে চাইছেন আমরা বুঝতে পারছি না। কি? হ্যাঁ, রক্ত? স্যার, 1 মিনিট। হ্যাঁ সচিন, এই দেখুন স্যার, সোনের ব্যাগের থেকে এই কার্ডটা পেয়েছি, আর এটাতে রক্ত লেগে আছে। সমাজ সেবা কার্যক্রমের এটা একটা ভিআইপি পাস, যেটা 1 জুন 2012-তে অনুষ্ঠিত হয়েছিল। এটাই অনুষ্ঠানের চিফ গেস্টের কার্ড তো। আর স্যার এই যে রক্ত লেগে আছে, এটা তানিয়ার না তো? হতে পারে সেটা। এই ভিভিআইপি পাসটা সোহনের ব্যাগে ছিল, তার মানে ইনি নিশ্চয়ই এই চিফ গেস্টকে চিনতেন। আর এই পাসটাও কোনো একটা বিশেষ কারণে নিজের কাছে রেখে দিয়েছিল। একটা কাজ করি, এসো। যে লোকগুলো এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন তাদের সঙ্গে দেখা করি, চলো। ওখান থেকেই জানতে পারা যাবে কার্ডের ওপরে এই রক্তের রহস্যটা কি। এসো স্যার, এই যে মানিক। হ্যাঁ মানিক, মানিক এই ফটোটা দেখো, একে চেনো তুমি? এই তো স্যার তানিয়া, ওর সঙ্গে আমার বিয়ে হওয়ার কথা ছিল। হ্যাঁ, তানিয়ারই ছবি এটা। আমি বলতে চাইছি তানিয়াই ছিল। যেখানে তোমার বিয়ে হওয়ার কথা ছিল সেখানে, ওখান থেকে কিছুটা দূরে আমরা তানিয়ার এই কঙ্কালটা পেয়েছি। কি? এটা হতে পারে না স্যার। সেটাই হয়েছে মানিক বাবু। কেউ তানিয়াকে বিয়ের পোশাকেই মেরে ফেলেছে আর ওকে মাটিতে পুঁতে দিয়েছে। কে মেরেছে আমার তানিয়াকে? হয়তো আপনি। আমি কেন মারবো? তাহলে তানিয়া নিখোঁজ হওয়ার পর আপনি এফআইআর কেন করেননি? ওকে খোঁজার চেষ্টা কেন করেননি আপনি? স্যার আমি ওকে খোঁজার প্রচন্ড চেষ্টা করেছিলাম, কিন্তু যখন ও বিয়ে বাড়িতে এলো না, আমি তখন বুঝে গেলাম যে ও আমাকে বিয়ে করতে চায় না স্যার। আর আমি খুব কষ্ট পেয়েছিলাম যখন ও এই ঘটনার পরে একবারও আমাকে ফোন করলো না। তাহলে তুমি ফোন করতে পারতে ওকে। স্যার আমি অনেক চেষ্টা করেছিলাম ওকে ফোন করার, কিন্তু ফোনটা সুইচ অফ ছিল। কিন্তু আমি জানতাম ওর কিছু আত্মীয়রা আমাদের বিয়ের বিপক্ষে ছিল। স্যার তানিয়া ওদেরকে খুব ভয় পেত, আর ও সবসময় বলতো যে ওর আত্মীয়রা খুবই বিপজ্জনক আর খুবই পাওয়ারফুল লোক। ও যখন বিয়ে বাড়িতে এলো না, তখন আমাদের বাড়ির লোকেরাও খুব রেগে গেল স্যার। আর আমি তখন বুঝে গেলাম যে ও ওর আত্মীয়দের জন্য ভয় পেয়েই এমনটা করেছে স্যার। কারা মনে আছে যারা ওর আত্মীয়? কখনো তানিয়া কি ওদের নাম বলেছিল? না স্যার, ও কোনোদিনও দেখাই করায়নি। তানিয়ার বাবা মার সাথে কথা বলনি কেন তুমি? তানিয়ার মা বাবা কেউ নেই স্যার। তানিয়ার সাথে শেষবারের মতো কখন কথা বলেছিলেন আপনি? এই ধরুন 8:30 নাগাদ, যখন ও বিউটি পার্লার থেকে বিয়ে বাড়ির জন্য বেরিয়েছিল। মানে যা কিছু হয়েছে সেটা বিউটি পার্লার আর ওই ম্যারেজ হলের মাঝখানেই হয়েছে। শুভাঙ্গী হল তো খেজপাল রোডে, তাই না? হ্যাঁ স্যার। তো সেদিন যখন আপনি ওখানে গেলেন, তো ওই ডিভাইডারের ওপর কি কোনো কাজ চলছিল? হ্যাঁ স্যার, চলছিল। ওখানে কাউকে দেখেছিলেন আপনি? না স্যার, কিছু দেখিনি স্যার। কারোরই চোখে পড়েনি। ঠিক আছে, যেতে পারো তুমি। আচ্ছা স্যার। আত্মীয় কোথায় গেল? তানিয়ার আত্মীয়রা, যাদের জন্য তানিয়া এতটা ভয় পেত? স্যার হতে পারে ওর ভাই বোন, কেননা মা বাবা তো মারা গেছে ওর। স্যার সোহন আমাদের তানিয়ার মৃত্যুর বিষয়ে কিছু জানাবার চেষ্টা করছিল। ও বারবার নিজের আঙুল দেখাচ্ছিল।
আর নিজের বোন কীর্তির দিকে ইশারা করছিল। খোঁজ নাও তানিয়ার কোনো ভাই আছে কি না। এই যে শুনুন ভাই, এখন লাঞ্চ খাবার সময় 1 ঘন্টা পরে আসবেন। এত সময় নেই আমাদের হাতে, আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? আসুন স্যার, বসুন। না না, আমরা বসার জন্য আসিনি, এখানে কিছু প্রশ্ন ছিল। নমস্কার স্যার, আমার নাম ঐশ্বর্য। দেখুন মিসেস ঐশ্বর্য দেবী। না না, আমি এখনো পর্যন্ত ঐশ্বর্যই আছি। ও মিস ঐশ্বর্য, আচ্ছা এটা বলুন যে 1 জুন 2012-তে এখানে একটা চ্যারিটি ইভেন্ট করা হয়েছিল, রাইট? হ্যাঁ স্যার, বছরে আমরা একবার চ্যারিটি ইভেন্ট করে থাকি, এই বছরেও করব। আপনাদের ইনভাইট করলে আপনারা আসবেন তো স্যার? আসবার চেষ্টা করবো। আপনাদের আসতেই হবে। আসলে কি বলুন তো, গত বছরের ইভেন্টটা না ফ্লপ হয়ে গেছে। আপনারা যদি আসেন তাহলে ইভেন্টটা একদম জমে যাবে। ও আচ্ছা ঐশ্বর্য ম্যাডাম, আপনাদের এই ইভেন্টটা ফ্লপ কেন হয়েছিল? ওই ইভেন্টের চিফ গেস্ট ইভেন্টে আসেননি। রাত্রির 11টা অবধি আমরা সবাই ওনার জন্য ওয়েট করছিলাম, তারপরে সবাই তো ফিরে চলে গিয়েছিল। তো আপনারা খোঁজ নেননি যে উনি কেন এলেন না? আমরা পরে জানতে পেরেছিলাম যে রাস্তায় ওনার কিছু হয়েছে, আর উনি ডাক্তারের কাছেও গিয়েছিলেন। এইটাই ছিল না এই অনুষ্ঠানটা? হ্যাঁ হ্যাঁ, এটাই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। চিফ গেস্টকে মিট করতে হবে। এইখানটায় পেয়েছিলাম তানিয়ার কঙ্কাল, আর একটু পরে যে দুটো রাস্তা যাচ্ছে, এই দিকটাতে তো ম্যারেজ হল, আর এই দিকটাতে জঙ্গল আছে। খুনি তানিয়ার লাশটাকে জঙ্গলে পুঁতে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সেখানে কাজ চলছিল, তাই ওখান থেকে ফিরে চলে আসে আর এখানে ডিভাইডারে পুঁতে দেয়। হ্যাঁ স্যার, বিয়ের পোশাক পরেই তানিয়া বিউটি পার্লারটা থেকে বেরোয়। রাস্তাতেই খুনির সাথে দেখা, যাকে আগে থেকেই সে চিনতো। তারপর দুজন একসাথে ম্যারেজ হলের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু ম্যারেজ হল পর্যন্ত পৌঁছয়নি ফ্রেডি, তার আগেই খুনি নিজের কাজ করে দেয় আর এখানে তানিয়াকে পুঁতে দেয়। স্যার কিন্তু একা একা এটা করলো কি করে? ও কেউ হয়তো ওকে সাহায্য করেছে। হ্যাঁ স্যার, এই কাজটা কোনো কনস্ট্রাকশন সাইটের ওয়ার্কারই করতে পারে, অন্য কেউ করলে এরকম ফিনিশিং করতে পারতো না। পরের দিন যখন বাকি ওয়ার্কাররা এখানে আসতো, তখন এবড়ো খেবড়ো কাজ দেখে ওরা আবার এটাকে ভেঙে ফেলতো, তখনই লাশটাকে দেখতে পেতো। স্যার, এই কাজটা নিশ্চয়ই সোহন করেছে। ওর কাছেই তো সোনার গয়না ছিল, যেটা ও দৈনিককে দিয়েছে। হয়তো তানিয়ার গলা থেকে নিয়ে দিয়েছে। আর সোহনকে এই কাজটার জন্য একটাই লোক ডাকতে পারে। হ্যাঁ দয়া, একদম ঠিক দয়া, একদম ঠিক। ঠিক ভাবছো তুমি। সমস্ত প্রমাণ ওই লোকটার দিকে ইঙ্গিত দিচ্ছে। খুনি ওই দয়া। হ্যাঁ ওই, তুলে নাও ওকে। চল 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 চল, জলদি কর জলদি কর। আরে তুই ভেতরে কি করছিস? হ্যাঁ, আরে 4 দিনের কাজ ছিল 8 দিন লাগিয়ে দিচ্ছিস তোরা। কি ধরনের অলস লোক তোরা? আজ থেকে লিফটের কাজ শুরু হওয়ার কথা, সেটা কবে শুরু হবে? মাথায় ঢোকে না তোদের ব্যাপারটা? আচ্ছা ভুবন বাবু, আপনি কি কন্ট্রাক্টরকে শুধু লেবারদের উপরে চাচাবার জন্যই রেখেছেন? আসলে বসন্তবাবু এরকমই, ছোট ছোট কথায় রেগে যান ঠিকই, কিন্তু লেবারদের দিয়ে ভালো কাজ করিয়ে নিতে পারেন। আচ্ছা, আপনি কোনো তানিয়া নামের মেয়েকে চিনতেন? তানিয়া? না স্যার। ঠিক আছে। আরে চল 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 চল, তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর। জানি না কখন কাজ শেষ করবে এরা, বুঝতেই পারছি না কিছু। স্যার, আপনারা এখানে কি করব, সিআইডির কাজটাই এরকম, আসা যাওয়া লেগেই থাকে। হ্যাঁ স্যার। বসন্ত বাবু, আপনি তানিয়া বলে কাউকে চিনতেন? তানিয়া? না স্যার। এই তানিয়াটা কে স্যার? আমি কোনো তানিয়াকে তো জানি না। এর গলার হাড়ের মধ্যে আমি খুনির হাতের আঙুলের নখ পেয়েছি। বসন্ত বাবু, আপনার হাতের এই বুড়ো আঙুলটা ছোট থেকেই কি এমনই, নাকি কারোর সাথে মারামারি করতে গিয়ে এমন হয়েছে নখটা? না স্যার, আসলে এটা হলো গিয়ে ওই মানে, হ্যাঁ, আমার ওই গাড়ির টায়ারটা বদলানোর সময় আমার নখটা ওখানে ঘষে যায় আর এই নখটা ভেঙে যায় স্যার। গাড়ির টায়ার পাল্টাচ্ছিলেন নাকি তানিয়ার গলা টিপছিলেন? হ্যাঁ,
স্যার ও স্যার 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 দৌড়ানোর খুব ইচ্ছা না? চল। বল। ফেলে দেবো ওপর থেকে, বল কেন মেরেছিস তানিয়াকে? না স্যার আমি কিচ্ছু জানি না স্যার আমি কিচ্ছু জানি না আমি কিচ্ছু জানি না কিছু স্যার জানিস না তুই, না? আমি কিচ্ছু জানি না হ্যাঁ, স্যার আমি তানিয়াকে খুন করেছি। শুধু এটাই নয়, তুমি ওর ঘাড় ভেঙে দিয়েছো, গলা কেটেছো। লজ্জা করে না তোমার নিজের বোনকে এভাবে এরকম নৃশংসভাবে খুন করতে? ও আমার নিজের বোন ছিল না। ও তো সম্পর্কে তোমার বোনই ছিল, তাই না? হ্যাঁ, কেন খুন করেছো ওকে? কারণ আমি ঘেন্না করতাম ওকে। বাবা সমস্ত সম্পত্তি ওকে লিখে দিয়েছিল, আমার নামে একটা কানা করিও লিখে যায়নি। যদিও মানিককে বিয়ে করতো তো মানিক ওর সমস্ত সম্পত্তি নিয়ে নিত, সবকিছু ওর নামে হয়ে যেত। এই জন্য আমি তানিয়াকে ডাকলাম। আমি চেয়েছিলাম ও কাগজে সই করে দিক, যাতে যাতে বিয়ের পর সমস্ত প্রপার্টি আমার নামে হয়ে যায়। দেখ তানিয়া, তোর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। তুই একবার এই সম্পত্তির দলিলে সই করে দে, এরপর তোর রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা। এটা কি বসন্ত দাদা? আমি ভেবেছিলাম তুমি পুরনো সব কথা ভুলে গিয়ে তোমার এই সৎ বোনকে ভালোবেসে কাছে টানতে চাও, কিন্তু তুমি আমার বিয়ের দিনে এই পেপারে আমাকে সাইন করতে বলছো। আমি আমার সম্পত্তি কখনো তোমাকে লিখে দেব না। গাড়ি থামাও। এই গাড়ি তো তখনই থামবে যখন তুই এই কাগজের উপর সই করবি। এতদিন আমি চুপ করেছিলাম, এমনকি আমি মানিককেও কখনো বলিনি যে আমার এক সৎ দাদাও আছে, যে শুধু টাকাকে ভালোবাসে, আমাকে নয়। কিন্তু এবার আমি সবাইকে তোমার স্বরূপটা চিনিয়ে দেব। আমি বলছি গাড়িটা থামাও দাদা, আমি কিন্তু খুব জোরে চিৎকার করবো। গাড়িটা থামাও দাদা, গাড়িটা থামাও, বাঁচাও, কেউ আছে, বাঁচাও। হ্যাঁ শোন, সাইটে চলে আয়, তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর। কিন্তু তুমি স্বপ্নেও কখনো ভাবতে পারোনি যে ওই রাস্তায় একদিন অ্যাক্সিডেন্ট হবে, ডিভাইডার ভাঙবে, আর তোমার অপরাধ সামনে চলে আসবে। কেন সোহমের উপর হামলা করেছো তুমি? কারণ একমাত্র ওই ছিল যে আমার রহস্য জানতো। তারপরে ধরা তো তুমি পড়লে, হ্যাঁ? ধরা তো পড়লেই। কি মনে করেছিলে তুমি যে সম্পত্তির জন্য তুমি তোমার বোনকে এত নৃশংসভাবে খুন করলে সেই সম্পত্তি তোমার নিজের হবে? না, আদালত তোমাকে ফাঁসি দেবে, ফাঁসি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.